এদিকে ফের বোমা উদ্ধার রেজিনগরে। ভোটের আগে প্রচুর সকেট বোমা উদ্ধার। বোমা নিষ্ক্রিয় করতে বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। প্রণবের থেকে আরো ডিটেইলে জানি। প্রণব, কি জানা যাচ্ছে এই বোমা কিভাবে এলো এখানে? দেখো, একইভাবে গতকাল এই রেজিনগরের ছেদনিতে বোমা বিস্ফোরণ ঘটেছিল। তারপর কিন্তু পুলিশ তল্লাশি চালাচ্ছিল। ঠিক আজকে সকালবেলাতেও এই রেজিনগরের তোমার ছেদনি এলাকাতে একটি জঙ্গলের ভেতর দুটি চার লক্ষ্য করে। তারপরে কিন্তু পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ এসে দেখে দুটো চারের ভেতরে কিন্তু তোমার বোমা ভর্তি রয়েছে এবং বোম স্কোয়াডকে খবর দেওয়া হয় যে বোমাগুলোকে নিষ্ক্রিয় করার জন্য। কে বা কারা এবং কোন উদ্দেশ্যে এই বোমাগুলো তৈরি করে রাখা হয়েছিল এবং সামনেই তোমার ভোট, লোকসভা ভোট, তার আগে এত বোমা কি করে মজুত করে রেখেছিল, কারা করেছিল, সে কিন্তু পুরো ঘটনার তদন্ত করছে রেজিনগর থানার পুলিশ। ধন্যবাদ প্রণব। কালকে না কি বলছে এদিকে পাওয়া গেছে এক ব্যারেল, আজকে এদিকে 2 ব্যারেল পাওয়া গেছে। তা এরকম হবে পাওয়া গেলে তো আমাদের আম পাবলিকের ক্ষতি হবে। আমরা চাইছি এসব জিনিসগুলি সরানো দরকার। জায়গায় হয়তো এই দিক দিয়ে মাছ ধরতে আসে, একটা বাচ্চা কাচ্চা কেউ খাম হয়ে যেতে পারে, গরু বাচ্চা ভয়ে তো থাকতে হবে। এরকম ভাবে যদি পাওয়া যায়, হুট করে যদি কেউ পড়ে তাহলে ক্ষতি তো। আজ সুপ্রিম কোর্টে সবার নজর ছিল, কারণ সন্দেশখালীতে সিবিআই তদন্ত হবে কিনা সেই নিয়ে আজ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট এবং জানিয়ে দিয়েছে সন্দেশখালীতে সিবিআই বহাল। হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে রাজ্যের আবেদনের শুনানি রয়েছে। সন্দেশখালীতে জমি দখল, জমির চরিত্র বদল, নারী নির্যাতনের তদন্তের ভার সিবিআইকে দিয়েছিল হাইকোর্ট এবং এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শুক্রবারই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য এবং সুপ্রিম কোর্ট আজ জানিয়ে দিয়েছে যে এক্ষুনি সুপ্রিম কোর্ট এই রায় হস্তক্ষেপ করছে না, আপাতত হাইকোর্টের নির্দেশই বহাল থাকছে। সন্দেশখালীতে সিবিআই তদন্তই বহাল থাকছে। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে রাজ্যের আবেদনের পরবর্তী শুনানি। তৃতীয় দফার ভোট সামনে আর তার আগে মুর্শিদাবাদে বিস্ফোরণে কাঁপল বেলডাঙ্গার ঝুমকা মাঝপাড়া। বিস্ফোরণে ভেঙে গেল পাঁচিল, উড়ল বাড়ির ছাদ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রণব আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন। প্রণব, কি থেকে এই বিস্ফোরণ, কি জানা যাচ্ছে? দেখো, বেলডাঙ্গার যে একটি পরিত্যক্ত জায়গা ঘেরা ছিল, সেই জায়গাতেই এই তোমার কিছু বোমা জমা করা ছিল এবং তারপরে হঠাৎ করে বিস্ফোরণ হয়ে যায় এবং বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে পাঁচিল ভেঙে যায় এবং পাশের বাড়ির যে ঘরে তোমার টালির চাল সেটাও কিন্তু উড়ে যায় এবং ঘটনা এলাকার মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং এই এলাকাবাসীর অভিযোগ যে পরিত্যক্ত জায়গা ছিল সেখানে কিছু সকেট বোমা এবং বেলডাঙ্গা থানা পুলিশ পুরো ঘটনা কিন্তু তদন্ত করছে। বেশ প্রণব, নজর রাখো। ধন্যবাদ। আজ হয়ে একবারে বিশাল আওয়াজ হয়ে এদিকে বাস্ট হয়ে আমার বাড়ি ঘর এভাবে ভাঙচুর করে দিয়ে গেল, আমার পায়খানা টাঙ্কি ভাঙচুর দিল। আমাদের তো জীবনের আশঙ্কা আছে, এই কাজগুলো কে করলো? আপনার সেগুলো ভালো করে তদন্ত করে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া যাকে। এটা কটার সময় হয়েছে? 8টার দিকে। আমি ভালো ঘড়িটা দেখিনি, কিন্তু 8:30 কি 9:30 হবে এরকম। কিন্তু আমরা 2 মিনিট আগে আমরা এখানে একটা বয়স্ক শাশুড়ি, সে 90 বছরকার। আবার আমরা যদি, আমাদের তো জীবনের কোনো আশঙ্কা আছে, এগুলো কে করলো? যদি এখানে যদি থাকতেন তাহলে তো বড় ধরনের। হ্যাঁ, তাহলে আমরা 3টে লোকই মারা যেতাম। আমার স্বামীও বাড়িতে ছিল না, আমার ছেলেটাও বাড়িতে ছিল না। তারপর আমি বাড়ির মধ্যে এসে দেখছি আমার এইভাবে সব ভাঙচুর। কি চাইছেন এখন আপনারা? তদন্ত হোক, সেটা আমরা চাইছি। তাদের শাস্তি হোক। এদিকে ফের বোমা উদ্ধার রেজিনগরে। ভোটের আগে প্রচুর সকেট বোমা উদ্ধার। বোমা নিষ্ক্রিয় করতে বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। প্রণবের থেকে আরো ডিটেইলে জানি। প্রণব, কি জানা যাচ্ছে এই বোমা কিভাবে এলো এখানে? দেখো, একইভাবে গতকাল এই রেজিনগরের ছেদনিতে বোমা বিস্ফোরণ ঘটেছিল। তারপর কিন্তু পুলিশ তল্লাশি চালাচ্ছিল। ঠিক আজকে সকালবেলাতেও এই রেজিনগরের তোমার ছেদনি এলাকাতে একটি জঙ্গলের ভেতর দুটি চার লক্ষ্য করে। তারপরে কিন্তু পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ এসে দেখে দুটো চারের ভেতরে কিন্তু তোমার বোমা ভর্তি রয়েছে এবং বোম স্কোয়াডকে খবর দেওয়া হয় যে বোমাগুলোকে নিষ্ক্রিয় করার জন্য। কে বা কারা এবং কোন উদ্দেশ্যে এই বোমাগুলো তৈরি করে রাখা হয়েছিল এবং সামনেই তোমার ভোট, লোকসভা ভোট, তার আগে এত বোমা কি করে মজুত করে রেখেছিল, কারা করেছিল, সে কিন্তু পুরো ঘটনার তদন্ত করছে রেজিনগর থানার পুলিশ। ধন্যবাদ প্রণব।
কালকে না কি বলছে এদিকে পাওয়া গেছে 1 ব্যারেল, আজকে এদিকে 2 ব্যারেল পাওয়া গেছে। তা এরকম হবে পাওয়া গেলে তো আমাদের আম পাবলিকের ক্ষতি হবে। আমরা চাইছি এসব জিনিসগুলি সরানো দরকার। যে কেউ হয়তো এই দিক দিয়ে মাছ ধরতে আসে, একটা বাচ্চা কাচ্চা কেউ খাম হয়ে যেতে পারে, ভয়ে তো থাকতে হবে। এরকম ভাবে যদি পাওয়া যায়, হুট করে যদি কেউ পড়ে, তাহলে ক্ষতি তো আমাদেরই হবে। যখন নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য, তখন ময়নায় কি হয়েছে দেখুন। ময়নায় অভিযোগ উঠেছে চাকরির টোপ দিয়ে টাকা তোলার। এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে এবং যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দ্বিতীয় কিস্তির টাকা নিতে গেলে বাড়িতে আটক করে বিক্ষোভ দেখানো হয়। দেখুন সেই ছবি। ওই পয়সা আমি খাবো, বুঝছো? ওই জিনিসটা আমার মনের মধ্যে না। মনের মধ্যে নাকি তুমি কি অকাশ থেকে বাবলু, আমি তুমি 10,000 টাকা লিচো দিতে পারো নি, এবার ভোরবেলা এসে তুমি মানে আবার টাকার তরে আসছো। তোমার চাকরি দেওয়ার কি যোগ্যতা আছে তোমার? দাদার নাম ভাইয়াও খেতে যাই। আরে এদের জটিলতা করো না, ওকে বল চাকরি দেওয়ার কোনো যোগ্যতা আছে তোমার? 2 ঘন্টা ধরে গেলে জটিলতা মারা গেল। না, কোনো তুমি মিডিয়েটর হিসাবে তুমি টাকা দিয়ে এলো, তুমি টাকা দিয়ে এলো, তুমি বাড়ি যাও। হ্যাঁ? আমি তোমার টাকা করে তোমার টাকা কি করে আমাকে কত যায় না, একদম সে কি মেনে নেয়? প্রশাসনিক বিভাগের হাতে তুলে দিয়ে টাকা যা করবে করবে। আজকে রাজনীতিটা বড় কথা না। তোমাদের মতো লোক আছে বলে সমাজে দুর্বৃত্তরা, সমাজের মতো দুর্বৃত্তরা আছে বলে এরকম বেড়ে যাচ্ছে। কথা বলবো আমাদের প্রতিনিধি সুজিতের সঙ্গে। সুজিত, যখন এই চাকরি চুরি নিয়ে তদন্ত চলছে, কেন্দ্রীয় এজেন্সি তদন্ত চালাচ্ছে, সেই রকম একটা সময় দাঁড়িয়ে যখন তোলপাড় রাজ্য জুড়ে, তখনও এইরকম একটা অভিযোগ সামনে আসছে। সেটাই অবাক করছে মানুষকে। এবং সেখানে দেখা যাচ্ছে অভিযুক্ত তিনি ময়না পঞ্চায়েত সমিতির এক কর্মাধ্যক্ষের ভাই এবং তিনি সক্রিয় তৃণমূল কর্মী বা স্থানীয় নেতা। এবং তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ যে এই এক ব্যক্তি করছে তা নয়, এবং আরো অভিযোগ সামনে আনছেন। কারণ কি না, সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে তিনি নাকি টাকা তুলছেন এবং তোলাবাজি করছেন। এবং সেখানে হয়নি তখন ধৈর্যচ্যুতি ঘটেছে যারা অভিযোগকারী তাদের, এবং তারা যখন কিনা আজকে আবার এক ব্যক্তির বাড়িতে দ্বিতীয় দফার টাকা নিতে এসেছিলেন এবং তখনই তাকে পাকড়াও করে আটকে রেখে ঘন্টার পর ঘন্টা সকাল থেকে তাকে রীতিমতো বলা যায় যে আটকে রাখা হয়। এবং তারপরে পুলিশ যায় ঘটনাস্থলে এবং তিনি মুচলেখাও দিয়েছেন, তিনি স্বীকারও করেছেন, অস্বীকার করেননি। এই ব্যক্তিকে আরো অনেকের থেকেই টাকা নিয়েছেন অভিযোগ কিন্তু করছেন মানুষজন। এবং সেখানে তারা যে অভিযোগ করছেন সেখানে মিবি একেবারে তারা বলছেন যে লক্ষ লক্ষ টাকা তুলেছেন, বহু মানুষকে প্রতারিত করেছেন। এবং সেই লোক থেকে এতটাই লোভী তিনি আজকে একবারে বাড়ি বয়ে আবার সেকেন্ড থেকে টাকা নিতে এসেছিলেন যে তার কিস্তির টাকা দিন, চাকরি হবে। এই যে যখন বলছি, তিনি যে কথা বলছিলেন যে বর্তমান সময়ে যখন কিনা তদন্তের পর তদন্ত কতটা চলছে, বেপরোয়া হলে কেউ এখনো পর্যন্ত টাকা নিয়ে চাকরির টপ দিচ্ছেন? পুলিশে কি কোনো অভিযোগ দায়ের হয়েছে সুজিত? ওই জিনিসটা ইতিমধ্যেই গিয়েছিলেন এবং সেখানে অভিযোগ তারা জমা করছেন। কারণ এখানে কিনা সামনে যখন ঘটনা আসছে তখন তৃণমূল নেতৃত্ব সাফ জানাচ্ছেন এ ধরনের ঘটনা দল বরদাস্ত করবে না। তারা জানাচ্ছেন অভিযুক্ত বিরুদ্ধে ব্যবস্থা তারা যেমন নেবেন, অভিযোগকারীরা তাদের যদি সহযোগিতা চান তৃণমূল নেতৃত্ব তাদের পাশে দাঁড়াবেন। অনেক ধন্যবাদ সুজিত। আসুন আমরা শুনি অভিযোগকারীরা কি বলছেন এবং পাশাপাশি তৃণমূল নেতৃত্বের কি বক্তব্য। চাকরির জন্য বিডিও অফিসে গ্রুপ সি, বিডিও অফিস, অঞ্চল অফিস আর ডিএম অফিসে ও যেটা বলেছে গ্রুপ সি। আর যেটাতে আমি যেহেতু অল্প টাকা দিয়েছি আমি রিস্ক নিয়েছি। রিস্ক না নিলে ব্যবসাতেও রিস্ক, হবে রিস্ক না নিলে কিছু করতে পারবে। ওই তো আমার কাছে 10,000 টাকা ডিসেম্বরে নিয়েছে, বলছে ডিসেম্বরের মধ্যে চাকরি দেবে, তাহলে জানুয়ারি 1 তারিখে ফেরত দিবে। তো দিল না। তারপরে বারবার যখন ফোন করি, আজ নয় কাল, এক সপ্তাহ পরে টাইম নিচ্ছে। আজকে আবার হুলিতে একবার টাকা দিয়েছিল 5,000 টাকা, বলছে সামনে প্লেসমেন্টের জন্য, আর হুলির পর থেকে ছাড়বে। তখন হয়নি, মাঝে ফোন করতে বলছে সরকারি কাজ দেরি হবে। পরিচিতি বলতে যেটা শুনেছি, দাদা কি সুদর্শন জানা, ওখানে পঞ্চায়েত সমিতির সদস্য নাকি জানি না। আর ও কিন্তু যেটা বলছে যে দাদা কোনো এতে যুক্ত নয়। এরকম যদি কেউ করে থাকে, চাকরি দিয়ে কেউ টাকা নিয়েছে বা কেউ মানে চাকরির জন্য আবার টাকা নিয়ে এসে গেছে, প্রশাসন তার করবে, যেটা নিয়মে আছে সেটা করবে। সেটা আমাদের দলীয় কোনো ব্যাপার নয়। দল এই জায়গাতে কোনোভাবে সাপোর্ট করবে নিয়ে আমরা একে কোনোভাবে আমরা বরদাস্ত করবো না। একদম 101% আমরা করবো না, বরঞ্চ আমরা সহযোগিতা করব। যে ব্যক্তির কাছে গিয়ে জুলুম করে যদি কেউ তোলা তুলতে যায়, তারা যদি আমাদের কাছে সহযোগিতা চায়, আমাদেরকে জানায়, আমরা অবশ্যই তাকে
দলের ঊর্ধ্বে তাকে আমরা সহযোগিতা করব। ভাঙছে আর সেই গরমে যদি টানা পানীয় জল না থাকে ধরুন 6 দিন, তাহলে কেমন হয়? পানিহাটির কদমতলায় ঠিক তাই হয়েছে, আর বাধ্য হয়ে এলাকাবাসী আজ পথ অবরোধ করেন। আর সেই অবরোধে আটকে পড়েন সৌগত রায়, যিনি আবার দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী। একেবারে সামনেই প্রার্থীকে পেয়ে ক্ষোভ উগরে দেন এলাকার মহিলারা। গাড়ি থেকে নামেন সৌগত রায়, তাদের সমস্যার কথা শোনেন, আশ্বাস দেন। দেখুন সেই ছবি। আমরা সমস্যা করলাম 6 দিন ধরে আমরা জল পাচ্ছি না, 6 দিন একটা ট্যাঙ্কি দেয় না, জলের এইখানে এই তোরই মুখটায় শ্যামশ্রী পল্লীর মহিলারা পথ অবরোধ করছে, বলছে 6 দিন জল পায় না, ওদের তো রিলিফ দেওয়া দরকার। কথা বলবো আমার সহকর্মী সুবীরের সঙ্গে। সুবীর, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, সৌগত রায় তিনি গাড়ি থেকে নেমে তিনি ফোনে কথা বলছেন, তিনি ক্ষোভ বিক্ষোভের কথা শুনেছেন। কি আশ্বাস দিলেন এবং এই এলাকাবাসী পানিহাটির এরা কি সন্তুষ্ট হয়েছেন? দেখো, পানিহাটি পৌরসভা 34 নম্বর ওয়ার্ড কদমতলা এলাকাতে 6 দিন ধরে জল নেই এবং সেই জলের দাবিতে স্থানীয় বাসিন্দারা তারা 70 বারাসাত অবরোধ করেছিলেন এবং সেই সময় প্রচারের কাজ সেরে ফিরছিলেন সৌগত রায় সেই পথ দিয়ে এবং সেই অবরোধে তিনি আটকে পড়েন এবং তিনি শতাং গাড়ি থেকে নেমে তাদের কাছে যান এবং তাদের অভাব অভিযোগ শোনেন এবং বাসিন্দারা রয়েছেন, বয়স্ক যে সমস্ত মহিলারা রয়েছেন তারা যথেষ্ট সমস্যায় পড়েছেন, তারা কিন্তু প্রার্থীর সামনে এগিয়ে আসেন এবং তাদেরকে বলেন যে তারা 6 দিন ধরে জল পাচ্ছেন না। তড়িঘড়ি সেখান থেকে প্রার্থী সৌগত রায় তিনি পানিহাটি পৌরসভার আধিকারিকদের ফোন করেন এবং তিনি একদম সরাসরি নির্দেশ দেন যে অবিলম্বে কিন্তু এই জলের সমস্যা মেটাতে হবে এবং যথেষ্ট সমস্যার মধ্যে পড়েছিলেন স্থানীয় বাসিন্দারা এবং সেই কথা মতো 12টার মধ্যে তিনি জল পরিষেবা দেওয়ার শুরু করতে বলেন এবং এই প্রার্থীর নির্দেশ মতো পানিহাটি পৌরসভা যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু বেলা 12টা থেকে ওই এলাকাতে জল পরিষেবা শুরু করেছেন এবং এই জল পরিষেবা দেওয়ার ফলে প্রার্থীর যে এই যে একটা উদ্যোগ, এই উদ্যোগেও যথেষ্ট খুশি এলাকার স্থানীয় মানুষজন। ধন্যবাদ সুবীর। আরো একবার শুনবো সেই কথোপকথন। একটা ট্যাঙ্কি দেয় না, জলের এইখানে এই তোরই মুখটায় শ্যামশ্রী পল্লীর মহিলারা পথ অবরোধ করছে, বলছে 6 দিন জল পায় না, ওদের তো রিলিফ দেওয়া দরকার। মহিলারা রাস্তা অবরোধ করেছে, তা এটা তো কিছু করতে হবে। ওরা বলছে লাইনে কাজ হচ্ছে, একটু আপনি আপনাদের লোকেদের দিয়ে পৌরসভায় খবর নিন, 6 দিন ধরে লাইন জল পড়ছে না, এটা তো খুব অসুবিধার ব্যাপার। অবরোধ করেছিল মহিলারা, আমি তখন তাদের সাথে গিয়ে কথা বলি, ওরা বললেন 6 দিন ওদের শ্যামশ্রী পল্লীতে জল আসছে। আমি তখন পৌরসভার সাথে কথা বলি, তারপর আমি কেএমডি এর সাথেও কথা বলি, আমাদের সব কাউন্সিলররা এলেন, অবরোধ তুলে নিল। আজ বিকেলে ওই এলাকায় আমার প্রচার আছে। পুলিশ ছিল, কিন্তু পুলিশকে আমি বলেছি কিছু না করতে। আমাদের রাজত্বে পুলিশ মহিলাদের উপর লাঠি চালায়, জল এসে গেলে আমি নিশ্চিত। ভোটারের প্রশ্নে রীতিমতো অস্বস্তিতে দিলীপ ঘোষ। ওষুধের মূল্য বৃদ্ধি নিয়ে প্রশ্ন করেছেন এক বৃদ্ধ, আর দিলীপ ঘোষের সাফাই মানতে নারাজ পেনশনভোগী। রেগে গেলেন দিলীপ ঘোষ, মেজাজ হারালেন তিনি। সেই ওষুধের দামটা বিশ্বাস করেন কি সিলিন্ডার কথা ওরাও নিয়েছে যারা না না ওরাই তো মামলা করলো, টাকা নিল একমাত্র না টাকা নেয়নি, ওরা ব্যতিক্রম একমাত্র আমি বলবেন ব্যতিক্রম বলবেন। আপনি কি বলে যাবেন বুঝি? আমি যখন বলবেন যারা খেয়ে হজম করেছে তারা কমপ্লেন করছে, টিএমসি
বছরের দোকান দিয়েছেন 90% ডিসকাউন্ট, সেখান থেকে আপনি কিনুন। এখানে আছে বোঝা সবই খবর এখন ফ্রিতে চাল পাচ্ছেন, ডাল পাচ্ছেন, গ্যাস পাচ্ছেন। এরা মানবে না গরিবরা, আপনার সঙ্গে চলতে আপনি চাই না। 80 কোটি লোক অনেক দিয়েছেন আপনার। আমি জানি আপনি কি বলতে চাইছেন, আমি জানি কি বলতে চাইছেন। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি শরদিন্দুর সঙ্গে। শরদিন্দু, আমরা শুনলাম সেই কথোপকথন। এই বৃদ্ধকে কি শেষ পর্যন্ত আশ্বস্ত করতে পারলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী? একদমই না, ওই ব্যক্তি বলছেন তিনি আশ্বস্ত হননি, কারণ তিনি সরাসরি দিলীপ ঘোষের কাছে অভিযোগ করেছিলেন যে তারা অর্থাৎ বিজেপি ইলেকটোরাল বন্ডের মাধ্যমে টাকা তুলে নেওয়ায় ওষুধের দাম বেড়ে যাচ্ছে, বিদ্যুতের বিল বেড়ে যাচ্ছে। তখনই দিলীপ ঘোষ বলেন শুধু তারা কেন, অন্যান্য রাজনৈতিক দলগুলিও টাকা নিয়েছে। এরপরে ওই ব্যক্তি কর্মসংস্থান অর্থাৎ বেকারত্বের প্রশ্নও তোলেন। তিনি বলেন তার মেয়েই এমএ পাস করে ঘরে বসে আছে, অথচ তাকে লক্ষ্মীর ভান্ডার নিতে বলা হচ্ছে, তিনি তা প্রত্যাখ্যান করেছেন। তখনই দিলীপ ঘোষ বললেন যে ঠিক কাজ করেছেন। তখন তিনি বললেন আপনারাও তো বলছেন 3000 টাকা করে দেবেন। এই কথোপকথনই চলে এবং শেষ পর্যন্ত তাকে সিপিএম বলে উল্লেখ করে দেন দিলীপ ঘোষ। তাতে তিনি অসন্তুষ্ট। তিনি বলছেন যে তিনি একজন ভোটার, অতএব জনপ্রতিনিধিকে কাছে পেয়ে তিনি প্রশ্ন করতেই পারেন এবং তার জন্য তাকে কোনো রাজনৈতিক দলের সমর্থক বা কর্মী হিসেবে দাগিয়ে দেওয়াটা ঠিক নয়। মোদ্দা কথা, তিনি তার অভিযোগগুলি তুলে ধরেছেন এবং তিনি তাতে জনপ্রতিনিধি অর্থাৎ দিলীপ ঘোষের যে উত্তর তার কাছ থেকে পেয়েছেন তাতে তিনি সন্তুষ্ট নন বলেই স্পষ্ট জানিয়েছেন। ধন্যবাদ শরদিন্দু। ইলেকট্রল বন্ডে যে এত কোটি কোটি টাকা নিলেন, সেই টাকাটার জন্য তার জন্য আমাদের ওষুধের দাম বেড়ে গেল, এই বিদ্যুতের বিল বেড়ে যাচ্ছে। তা এগুলো কেন করলেন? না, ওটা কি আমরা একা নিয়েছি? আর কেন আপনারাও নিয়েছেন, তৃণমূলও নিয়েছে, না সিপিএমও তো নিয়েছে। আর না, সিপিএম নেয়নি, সিপিএমই তো মামলা করেছিল বলে সুপ্রিম কোর্টের রায়ে আপনারা ধরা পড়লেন। তারপর কর্মসংস্থান কি করেছেন? কর্মসংস্থান তো কিচ্ছু করেননি। না, এটা ঠিক কথা না। আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করছি, আর কোথায় করছে? 2 কোটি বেকারের চাকরি দেবেন বলেছিলেন, তার 2 কোটি বেকারের চাকরি দেওয়ার তো দূরের কথা, আরও চাকরি চলে যাচ্ছে।